ওয়েলকাম টু বায়োলজি ক্লাস। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো কোষ বিভাজন ও কোষ চক্র। এই বিশেষ পরিস্থিতিতে পর্ষদ যে তোমাদের কাটছাট করে নতুন পরীক্ষার জন্য সিলেবাস তৈরি করেছে, ততদূর অবধি তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে। যেহেতু এই টপিকটার উপর কেবলমাত্র কোশ্চেন উত্তর দেওয়া হয়েছিল, তাই আজকে তোমাদের এই টপিকের উপর ভিডিও দিচ্ছি। এই টপিকের যে স্লাইডটি তোমরা আমি পেয়ে গেছো, তাহলে বুঝতেই পারছো আজকে যেটা পড়াবো সেটা হলো কোষ বিভাজন এবং কোষ চক্র। 1880 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্লেমিং স্যালামান্ডার নামক প্রাণীর দেহে কোষ বিভাজন পদ্ধতি পর্যবেক্ষণ করেন। যে পদ্ধতিতে একটি জনিত্রী কোষ দুই বা ততোধিকবার বা এক বা একাধিকবার বিভাজিত হয়ে দুই বা তার বেশি অপত্য কোষ তৈরি করে, তাকে কোষ বিভাজন পদ্ধতি বলা হয় বা কোষ বিভাজন বলে। কোষ বিভাজন অনেক ধরনের হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। অর্থাৎ এখানে তিন ধরনের কোষ বিভাজনের কথা তোমাদেরকে বলা হয়েছে। দেখো এইখানে যে কোষটি বিভাজিত হয়, অর্থাৎ এই কোষটি বিভাজিত হয়ে ধরো এখানে অপত্য কোষ তৈরি করেছে, তাই এই কোষটি হলো জনিত্রী কোষ। আর জনিত্রী কোষ বিভাজিত হয়ে যে কোষ উৎপন্ন হয় তাকে অপত্য কোষ বলে। এবার জানা যাক কোষ বিভাজিত হয় কেন। দেখো, এককোষী জীবেরা তাদের বংশ বিস্তার করার জন্য বিভাজিত হয়। আমরা যারা বহুকোষী জীব, আমাদের কি হয়, দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি বা কিছু কিছু প্রাণীদের পুনরুৎপত্তি সাধন ইত্যাদির জন্য কোষ বিভাজিত হয়। দেখো, কোষ বিভাজনের জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার হয় বা যা কিছু দরকার হয় তা লুকিয়ে থাকে কোষের মধ্যে। কোষ বিভাজন একটি জিন নিয়ন্ত্রণাধীন প্রক্রিয়া। প্রকৃতপক্ষে কোষের মধ্যে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়ে গেলেই একটি কোষ বিভাজিত হয়। এবার আসি অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এটি এক ধরনের সরলতম কোষ বিভাজন প্রক্রিয়া। এইখানে কোনো নিউক্লিয় পর্দার অবলুপ্তি ব্যতিরেকই কি হয় না, ক্রোমোজোম সৃষ্টি বা স্পিন্ডল তৈরি না করে একটি জনিত্রী কোষ অপত্য কোষে রূপান্তরিত হয়। অর্থাৎ যে কোষ বিভাজনে স্পিন্ডল তৈরি না হয়ে নিউক্লিয়াসটি সরাসরি মাঝ বরাবর খাঁজ সৃষ্টি করে দুটি অপত্য কোষ অংশে ভাগ হয়, তাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। এখানে দেখতে পাচ্ছ এটা একটা কোষ আর এটা তার নিউক্লিয়াস। এখানে দেখো নিউক্লিয়াসে কোনো প্রকার স্পিন্ডল বা ক্রোমোজোম তৈরি হয়নি, নিউক্লিয় পর্দা যেমনকে তেমনই আছে। এখানে নিউক্লিয় পর্দা দেখো নিউক্লিয়াসের মাঝ বরাবর খাঁজ তৈরি হয়েছে, খাঁজ তৈরি হয়ে এটা দুটো ভাগে ভাগ হয়েছে, একই রকম ভাবে সাইটোপ্লাজমে হয়েছে, এর ফলে দুটো অপত্য কোষ তৈরি হয়েছে। সাধারণভাবে নিম্ন শ্রেণীর যে সমস্ত উদ্ভিদ আছে বা প্রাণী আছে, যেমন ধরো ইস্ট বা শৈবাল বা নিম্ন শ্রেণীর যেমন অ্যামিবা, এদের দেহকোষে কি হয় না, অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি দেখতে পাওয়া যায়। এছাড়াও মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের ঝিল্লিতে এই প্রকার কোষ বিভাজন পদ্ধতি দেখা যায়। এই কোষ বিভাজন পদ্ধতির উদ্দেশ্য বা গুরুত্ব কি না, নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীরা এই কোষ বিভাজন পদ্ধতিতে তাদের বংশ বিস্তার করে বা সংখ্যা বৃদ্ধি করে। এবার আমরা আলোচনা করব মাইটোসিস পদ্ধতি সম্পর্কে, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি সম্পর্কে। এটা এক ধরনের পরোক্ষ বিভাজন বা একে অনেকে সমবিভাজনও বলে থাকে। প্রথমে বলে রাখি যে মাইটোসিসকে পরোক্ষ বিভাজন বলে কেন। দেখো, এর আগে তোমরা প্রত্যক্ষ বিভাজন হিসাবে অ্যামাইটোসিস দেখেছো, যেখানে নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়। এখানে নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয় না, ক্রোমোজোম স্পিন্ডল তৈরি করার মাধ্যমেই কি হয় না, অপত্য নিউক্লিয়াস উৎপন্ন হয়। যেহেতু এটা পরোক্ষভাবে উৎপন্ন হয়, তাই মাইটোসিসকে পরোক্ষ কোষ বিভাজন বলা হয়। তাহলে মাইটোসিস কাকে বলে না, যে বিশেষ পদ্ধতিতে দেহকোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম
নানা ধরনের পরিবর্তনের মাধ্যমে একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষে সম আকৃতি সম গুণ সম্পন্ন দুটি অপত্য কোষ তৈরি করে, তাকে মাইটোসিস বলা হয়। যে সমস্ত জীবের দেহকোষ আদর্শ নিউক্লিয়াস যুক্ত তাদের এই ধরনের বিভাজন পদ্ধতি লক্ষ্য করা যায়। এবার তোমাদেরকে বলি মাইটোসিসকে সমবিভাজন বলে কেন। দেখো, এই বিভাজন পদ্ধতিতে মাতৃ নিউক্লিয়াস সরাসরি বিভক্ত না হয়ে প্রথমে ক্রোমোজোম তৈরি করে, পরে ওই ক্রোমোজোম থাকা অপত্য নিউক্লিয়াস অর্থাৎ ওই ক্রোমোজোম থেকে অপত্য নিউক্লিয়াস তৈরি হয়। যেহেতু এই অপত্য নিউক্লিয়াস সরাসরি সৃষ্টি হয় না, তাই একে পরোক্ষ বিভাজন বলা হয়। আর যেহেতু মাতৃকোষের সম আকৃতি এবং সম গুণ সম্পন্ন অপত্য কোষ উৎপন্ন হয় এই বিভাজন প্রক্রিয়ায়, তাই মাইটোসিসকে সমবিভাজন প্রক্রিয়া বলা হয়। এখানে ছবির মধ্যে দেখো, এখানে দেখো একটা অপত্য কোষ, এটা হচ্ছে তার নিউক্লিয়াস। দেখো এই নিউক্লিয়াসটা প্রথমে এখানে ক্রোমোজোম তৈরি হয়েছে, ক্রোমোজোম গুলো বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে গিয়ে দেখো এখানে আবার অপত্য নিউক্লিয়াস তৈরি হয়েছে। যেহেতু এটা মাঝে ক্রোমোজোম স্পিন্ডল তৈরি হওয়ার মাধ্যমে হয়েছে, তাই এটা পরোক্ষ বিভাজন পদ্ধতি। আর যেহেতু এই কোষের যে বৈশিষ্ট্য, এই অপত্য কোষ দুটি একই বৈশিষ্ট্য লাভ করে, তাই এটাকে সমবিভাজন। এবার আমরা জানবো মাইটোসিস কোথায় হয়। দেখো, উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে, যেমন মূল কাণ্ড পাতার অগ্রভাগে, এছাড়া দেখবে উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময়, প্রাণীদের দেহজ বৃদ্ধির সময়, বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর অঙ্গজ বৃদ্ধি বা অঙ্গজ জননের সময়, অথবা দেখবে ক্ষয়পূরণের সময়, ভ্রূণের পরিস্ফুরণকালে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি লক্ষ্য করা যায়। এবার আমরা মাইটোসিসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। প্রথমেই 1 নম্বর যে গুরুত্ব বলবো সেটা হলো এক্ষেত্রে মাতৃকোষের সম আকৃতি সমগুণ সম্পন্ন অপত্য কোষ তৈরি করা। এটা মাইটোসিসের একটা প্রধানতম গুরুত্ব। দেহের বৃদ্ধিকালে অর্থাৎ দেহের বৃদ্ধিতে মাইটোসিস সহায়তা করে, ভ্রূণের পরিস্ফুরণে সহায়তা করে, অর্থাৎ দেহে কোথাও আঘাতপ্রাপ্ত, কোথাও ক্ষয়পূরণের জন্য মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া প্রয়োজন হয়। নিম্ন শ্রেণীর এককোষী প্রাণীরা বংশ বিস্তার করার সময় এই পদ্ধতিকে কাজে লাগায়। এগুলো হলো মাইটোসিসের সাধারণভাবে গুরুত্ব। এবার আমরা চলে আসি মাইটোসিসের প্রকারভেদ। মাইটোসিসকে সাধারণত 4 ভাগে ভাগ করা যায়: আদর্শ মাইটোসিস, ছদ্ম মাইটোসিস, আদি মাইটোসিস এবং প্যারামাইটোসিস। দেখো, এখানে পার্থক্য এখানে 4টে পয়েন্টের উপর দেওয়া আছে। একটা হচ্ছে ক্রোমোজোমের কুণ্ডলন, নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় না বা বিলুপ্ত হয়, স্পিন্ডিল গঠন হয় বা গঠিত হয় না, ক্রোমোজোম নিরক্ষীয় তলে সজ্জিত হয় বা সজ্জিত হয় না। এই 4টে পয়েন্টের ভিত্তিতে আমরা মাইটোসিসের প্রকারভেদ আলোচনা করব। ইউমাইটোসিস পদ্ধতি বা আদর্শ মাইটোসিস পদ্ধতিতে ক্রোমোজোম কুণ্ডলীকৃত হয়, নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়, স্পিন্ডিল গঠিত হয়, ক্রোমোজোমগুলি নিরক্ষীয় তলে সজ্জিত হয়। ছদ্ম মাইটোসিস বা ক্রিপ্টোমাইটোসিসে ক্রোমোজোম কুণ্ডলিত হয়, নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়, স্পিন্ডিল গঠিত হয়, কিন্তু ক্রোমোজোমগুলি নিরক্ষীয় তলে সজ্জিত হয়। প্রোমাইটোসিস বা আদি মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম কুণ্ডলীকৃত হয়, নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় না, স্পিন্ডিল গঠিত হয়, ক্রোমোজোমগুলি নিরক্ষীয় তলে সজ্জিত হয়। প্যারামাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম কুণ্ডলিত হয় না, নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়, স্পিন্ডিল গঠিত হয় এবং ক্রোমোজোমের নিরক্ষীয় তলে সজ্জিত হয়। এবার আমরা সেন্ট্রোজোম থেকে স্পিন্ডিল তৈরি হওয়া বা না তৈরি হওয়ার উপর ভিত্তি করে মাইটোসিসের প্রকারভেদ সম্পর্কে জানবো। এইভাবে মাইটোসিসকে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় অ্যাস্টার মাইটোসিস, অপরটাকে অ্যানাস্টার মাইটোসিস বলা হয়। দেখো, যদি মাইটোসিসের সময় যে স্পিন্ডিল তন্তু তৈরি হয় সেটা যদি সেন্ট্রোজোম থেকে তৈরি হয়,
তবে সেটাকে অ্যাস্ট্রাল মাইটোসিস বলা হয়। এটা প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রোজোম থাকে না, দেখো সেন্ট্রোজোম নেই, তাই এদের ক্ষেত্রে কি হয়, তাই স্পিন্ডল তন্তু মাইক্রোটিবিউল থেকে তৈরি হয়, তাই এই ধরনের মাইটোসিসকে অ্যানাস্ট্রাল মাইটোসিস বলা হয়। তাহলে অ্যাস্ট্রাল মাইটোসিস দেখা যায় প্রাণী কোষে, অ্যানাস্ট্রাল মাইটোসিস দেখা যায় উদ্ভিদ কোষে। এবার আমরা মিওসিস কোষ বিভাজন পদ্ধতি সম্পর্কে জানব। বিজ্ঞানী বোভেরি প্রথম গোলকৃমির জনন অঙ্গে এই ধরনের কোষ বিভাজন পদ্ধতি পর্যবেক্ষণ করেন। পরবর্তীকালে বিজ্ঞানী জে.বি. ফার্মার এই পদ্ধতির নামকরণ করেন মিওসিস। তাহলে মিওসিস কোষ বিভাজন কাকে বলে? যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি দুইবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোমের বিভাজন একবার ঘটে, ফলে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ উৎপন্ন হয়, তাকে মিওসিস বলা হয়। এটা সাধারণত জাইগোট, রেণু মাতৃকোষ, প্রাথমিক পরশুক্রাণী কোষ এবং প্রাথমিক পর ডিম্বাণু কোষে এই ধরনের বিভাজন পদ্ধতি লক্ষ্য করা যায়। এবার জানি মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন। দেখো, মিওসিস কথাটা গ্রিক শব্দ মিওন থেকে এসেছে। মিওন কথাটার অর্থ হলো হ্রাস পাওয়া। বিজ্ঞানী ডার্লিংটনের মতে যে এই বিভাজন পদ্ধতিতে নিউক্লিয়াসের বিভাজন দুইবার হয়, কিন্তু ক্রোমোজোম একবার মাত্র বিভাজিত হয়, তাই অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ তৈরি হয়, তাই এই পদ্ধতিটাকে হ্রাস বিভাজন পদ্ধতি বলা হয়। দেখো এইখানে দেখো, এটা দেখো দুটো ধাপে হয়, একটাকে বলা হয় মিওসিস 1, অপরটাকে বলা হয় মিওসিস 2। এই অংশটা দেখছো, এই অংশটা হলো, অর্থাৎ এই যে এটা জনিত্রী কোষ, এখান থেকে তৈরি হয়েছে অপত্য কোষ, এইটা হলো হ্রাস বিভাজন, এবং মিওসিস 2 হলো সমবিভাজন। এবার আমরা জানবো মিওসিসের প্রকারভেদ সম্পর্কে। দেখো, মিওসিস একটি জীবের জীবন চক্রে কোথায় অনুষ্ঠিত হয় তার উপর ভিত্তি করে 3টে ভাগে ভাগ করা যায়: জাইগোটিক মিওসিস, স্পোরিক মিওসিস এবং গ্যামেটিক মিওসিস। নিম্ন শ্রেণীর জীবে কি হয়, জাইগোটে বা ভ্রূণরেণুতে হয় না মিওসিস পদ্ধতি অনুষ্ঠিত হয়, তাই তাকে জাইগোটিক মিওসিস বলা হয়। এটা জীবন চক্রের শুরুর একদম প্রথম ধাপ, তাই এটাকে প্রারম্ভিক মিওসিসও বলা হয়। রেণু মাতৃকোষে যে মিওসিস হয় তাকে স্পোরিক মিওসিস বলা হয়। এটা যেহেতু জীবন চক্রের মাঝামাঝি হয়, তাই এটাকে মধ্যবর্তী মিওসিস বলা হয়। আর গ্যামেটিক মিওসিস বা অর্থাৎ গ্যামেট, অর্থাৎ প্রাথমিক পরশুক্রাণু বা প্রাথমিক পরডিম্বাণু কোষে যে মিওসিস হয় তাকে গ্যামেটিক মিওসিস বলা হয়। এটা যেহেতু শেষের দিকে হয়, এটাকে প্রান্তীয় মিওসিস বলা হয়। মিওসিস বিভাজনের দুটো পর্যায় আগেই বলেছি, একটা হলো মিওসিস 1, আর একটা হলো মিওসিস 2। প্রথমটা হলো হ্রাস বিভাজন, দেখো 46 থেকে 23 হয়ে গেছে, তাই এটা হ্রাস বিভাজন। আর সেকেন্ডটাকে সমবিভাজন বলা হয় মিওসিস 2 কে, কারণ দেখো এটা যদি জনিত্রী হয়, এখানে অপত্য একই ধরনের ক্রোমোজোম আছে, তাই এটাকে সমবিভাজন বলা হয়। এবার আমরা জানবো মিওসিসের গুরুত্ব সম্পর্কে। দেখো, শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে যে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয় তা মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়, এবং সেগুলো হয় হ্যাপ্লয়েড, এবং সেগুলো মিলিত হয় ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। এইভাবে কোন জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড জনক এবং ডিপ্লয়েড জনক কি হয়, আবর্তন হয়। এটাকে অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রম বলে। অর্থাৎ মিওসিস পদ্ধতি কোন জীবের জনুক্রমে সাহায্য করে। 2 নম্বর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মিওসিস পদ্ধতিতে কি দেখা যায় না, অপগ্নি অর্থাৎ সমসত্ব ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খন্ডাংশের বিনিময় হয়। এটাকে তোমরা জানো কি বলে, ক্রসিং ওভার বলে। এই ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের নতুন ভাবে সজ্জা বিন্যাস দেখা যায়, তার ফলে জীব নতুন করে নতুন বৈশিষ্ট্য পায়। এছাড়া মিওসিস পদ্ধতি কি করে, জীবের
প্রজননিক প্রকরণ এবং জীবের বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। এছাড়াও মিয়োসিস পদ্ধতি কোনো জীবের অর্থাৎ কোনো প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখে। এগুলোই হলো মিয়োসিসের গুরুত্ব। আরেকটু বলে রাখি, কোনো কোষ বিভাজন পদ্ধতিতে যদি মাতৃকোষ এবং অপত্য কোষে সমসংখ্যক ক্রোমোজোম থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছ, এটাকে হোমোটাইপিক বিভাজন বলা হয়, যেমন মাইটোসিস এবং দ্বিতীয় মেয়োসিস। এবং কোনো বিভাজন পদ্ধতিতে জনিত্রী কোষ এবং অপত্য কোষে যদি অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে বা আলাদা ধরনের ক্রোমোজোম থাকে, তাকে হেটারোটাইপিক কোষ বিভাজন বলে, যেমন মিয়োসিস 1। এবার আসি কোষ চক্র। কোষের বৃদ্ধি এবং জননের বিভিন্ন দশা চক্রবৎ আবর্তনকে কোষ চক্র বলা হয়। কোষ চক্রের সময়কালকে জনুকাল বলা হয়। আদি নিউক্লিয়াসযুক্ত কোষের সময়কাল মোটামুটি 20 থেকে 30 মিনিট এবং আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষে এর সময়কাল মোটামুটি 10 থেকে 25 ঘন্টা। যেমন দেখবে মানুষের প্রায় 18 ঘন্টা, ইঁদুরের 19 ঘন্টা, ধানের 14 ঘন্টা ইত্যাদি। কোষ চক্রের প্রধানত দুটো দশা আছে, একটাকে ইন্টারফেজ দশা বলে, আরেকটাকে মাইটোটিক ফেজ বলে। যেমন দেখো, এই G1 থেকে G2 অবধি এটা হচ্ছে ইন্টারফেজ দশা এবং M এটা হচ্ছে মাইটোটিক দশা। প্রথমে জানি ইন্টারফেজ দশা কাকে বলে। দুটি মাইটোটিক দশার মধ্যবর্তী যে দশায় কোষের আয়তন বাড়ে, ডিএনএ, প্রোটিন, আরএনএ ইত্যাদি সংশ্লেষিত হয় এবং কোষ বিভাজনের জন্য প্রস্তুত হয়, তাকে ইন্টারফেজ দশা বলা হয়। এই দশার তিনটি উপদশা আছে, G1, H2 এবং S দশা। অর্থাৎ G1 বলতে গ্যাপ 1 দশা, গ্যাপ 2 দশা এবং সিনথেসিস দশা। G1 দশায় একটা ছোট্ট উপদশা আছে যেটাকে G0 দশা বলা হয়। এটা বিভিন্ন দশাতেও দেখা যেতে পারে। অর্থাৎ কোন দশায় কোষের যেটা কাজ, সেই দশায় যদি সেই কাজ সম্পূর্ণ না হয়, তাহলে কোষ একটা কিছু সময়ের জন্য বিশ্রামরত একটা দশায় চলে যায়, যেটাকে G0 দশা বলা হয়। কিছু কিছু এমন কোষও আছে যেগুলো সারা জীবন G0 দশায় থাকে, যেমন স্নায়ু কোষ, যকৃতের কোষ ইত্যাদি। এবার দেখো, এর পরের দশা হলো মাইটোটিক দশা। দুটো উপদশা আছে, একটা হলো ক্যারিওকাইনেসিস, যেখানে নিউক্লিয়াসের বিভাজন হয়, অপর একটা হলো সাইটোকাইনেসিস, যেখানে সাইটোপ্লাজমের বিভাজন হয়। তাহলে দেখো, এই দশার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? G1 দশায় মূলত কোষের বৃদ্ধি হয়, S দশায় কোষের ডিএনএ সিনথেসিস হয়, অর্থাৎ ডিএনএ বৃদ্ধি হয়। G2 দশা, এখানে কি হয় না, কোষ বিভাজনের জন্য মূলত তৈরি হয়। এমনকি এখানে কোনো যদি ভুল হয়ে থাকে দশায়, সিনথেসিস বা বৃদ্ধি দশায় কোষের মধ্যে, সেটা রিপেয়ারও কিন্তু G2 দশায় হয়। আর M তো মাইটোসিস, বুঝতেই পারছো, এটা বিভাজন দশা, এই দশায় কোষ বিভাজিত হয়। অপর একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার যে কোষ চক্র, কোষ তার বেশিরভাগ সময়টা অতিবাহিত করে ইন্টারফেজ দশায়। যেমন মানুষের ক্ষেত্রে দেখো, যে মানুষের ক্ষেত্রে দেখা যায় যে 18 ঘন্টার মধ্যে 17 ঘন্টা 15 মিনিট সে ব্যয় করে কোনো কোষ, অর্থাৎ মানুষের কোষ, ইন্টারফেজ দশায়, এবং মাত্র 45 মিনিট ব্যয় করে বিভাজন দশায়। তার মানে বুঝতে পারছো, কোষ চক্রের যে সময়কালটা হবে, সেই সময়কালটা বেশিরভাগ সময়টাই কোষ ব্যয় করবে ইন্টারফেজ দশাতে। যদি তোমাদেরকে ইন্টারফেজ দশার বৈশিষ্ট্য বলি, তাহলে তোমরা জেনে রাখো যে কোষ এই দশায় বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করে। কোষ তার প্রয়োজনীয় বৃদ্ধি এই দশাতেই সম্পূর্ণ করে। কোষের মধ্যে আরএনএ, প্রোটিন, ডিএনএ ইত্যাদি এই দশার মধ্যেই সংশ্লেষিত হয়। এছাড়াও কোষের মধ্যে জানবে যে নিউক্লিয়াস অক্ষত অবস্থায় থাকে, নিউক্লিয় পর্দা অক্ষত অবস্থায় থাকে এবং ক্রোমাটিন জালক রূপে অবস্থান করে ক্রোমোজোমগুলি।
এবার চলে আসি কোষ চক্রের প্রথম দশা G1 দশা বা গ্যাপ 1 দশা সম্পর্কে। এটাকে অনেকে গ্রোথ ফেজও বলা হয়। এটা কোষ চক্রের একটা গুরুত্বপূর্ণ দশা, দীর্ঘতম দশাও বলতে পারো। এই দশাতে কেন গুরুত্বপূর্ণ দেখো, এই দশা ডিএনএ সিনথেসিসের ঠিক আগের দশা এবং মাইটোসিস কোষ বিভাজনের ঠিক পরের দশা। এই দশায় কোষ স্থির করে যে কোষ চক্রের দিকে এগিয়ে যাবে না দীর্ঘদিন একই অবস্থাতে বন্দী থাকবে। এই দশাতে কোষের মধ্যে বৃদ্ধি এবং প্রচুর বিপাক প্রক্রিয়া লক্ষ্য করা যায়। কোষের বিভিন্ন অঙ্গাণুর পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যায়। কোষের মধ্যে আরএনএ, প্রোটিন, হিস্টোন প্রোটিন ইত্যাদি সংশ্লেষ হয় এবং কোষ মূলত এই প্রক্রিয়ায় নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে। এই চক্রের সময়কাল অর্থাৎ G1 দশার সময়কাল কোষের শারীরবৃত্তীয় অবস্থার উপরও কিন্তু অনেক সময় নির্ভরশীল। কখনো কখনো দেখা যায় যে কোনো কোষ G1 দশাতে যে কাজটা করা তার উচিত ছিল সেই কাজটা সেই অবস্থায় করতে পারেনি, তখন সাময়িকভাবে কোষ কি হয় একটা সংক্ষিপ্ত অন্য দশাতে প্রবেশ করে, যেটাকে G0 দশা বা প্রি গ্রোথ স্টেজ বা রেস্টিং স্টেজ বলা হয়। এই দশায় কোষের মধ্যে কোনো বিপাকীয় পরিবর্তন ঘটে না, মনে করা হয় কোষটি একটা দশায় স্থির হয়ে থাকে। যখন কোষের মধ্যে কোনো কোষ ধরো G0 অবস্থায় আছে, তার যে কাজটা করা সম্ভব ছিল ধরো G1 দশা বা S দশাতে যে কাজটা করা উচিত ছিল, তখন সেই কাজটা তার মধ্যে হয়নি, অর্থাৎ ধরো ডিএনএ তৈরি হয়নি বা বৃদ্ধি ঠিক মতো হয়নি, তখন সে G0 দশাতে প্রবেশ করেছে। তারপর ধরো সেই বৃদ্ধি বা ডিএনএ পরিমাণ সেইভাবে বাড়িয়ে নিয়েছে, তখন পুনরায় কোষটা G0 দশা থেকে তার পরবর্তী দশায় প্রবেশ করে। কিন্তু যদি কোনো কোষ সারা জীবন G0 দশায় রয়ে যায়, তখন কিন্তু তার আর বিভাজন হয় না। যেমন স্নায়ু কোষ তোমরা নাম জানো, সারা জীবনই G0 দশায় থাকে, তাই তার কোষ কোনো বিভাজিত হয় না। কোষ চক্রের পরবর্তী দশা হলো S দশা বা সিনথেসিস দশা। এই দশা কিন্তু কোষ চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ দশা, কারণ এই দশাতে কি হয় কোষের মধ্যে ডিএনএ সংশ্লেষ হয়। কোষের মধ্যে যেমন ডিএনএ এর দ্বিতীয়করণ হয়, তেমনি ক্রোমোজোমেরও এই দশাতে দ্বিতীয়করণ হয়। অর্থাৎ এই দশাতে কি হয় কোষের মধ্যে যে জেনেটিক বস্তুগুলো থাকে সবগুলোই কিন্তু ডবল হয়ে যায়। এই দশা না সম্পূর্ণ হলে কোনো কোষই কিন্তু বিভাজিত হয় না। কোষ চক্রের ক্ষুদ্রতম দশা হলো G2 দশা। এই দশাতে কি হয় কোষ বিভাজনের জন্য তৈরি হয়, কোষের বৃদ্ধি ঘটে, আরএনএ প্রোটিনের সংশ্লেষ হয় এবং কোষের মধ্যে S দশা বা এর আগে যদি কোষের মধ্যে কোথাও কিছু ভুল হয়ে থাকে ইন্টারফেস দশা, সেগুলোর মেরামতিও কিন্তু G2 দশায় হয়। এরপরেই শুরু হয় কি দশা না M দশা। দেখো কোনো কোষ তার কোষ চক্রে একটা দশা থেকে তার পরবর্তী দশাতে কিভাবে প্রবেশ করবে, না সেখানে একটি গেটওয়ে থাকে, যেটাকে বলা হয় যেটা মূলত সেখানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা সিডিকে প্রোটিন থাকে। সেই ঠিক করে কোনো কোষ চক্রে তার পরবর্তী দশাতে প্রবেশ করবে না সেই দশাতেই আবদ্ধ থাকবে। এবার আসি কোষ চক্রের গুরুত্ব সম্পর্কে। কোষ চক্রের গুরুত্ব কি না কোষের বিভাজন নিয়ন্ত্রণ করা, কোষের স্বাভাবিক বৃদ্ধি এবং ক্ষয়পূরণ করা। তোমরা জানো যে যদি কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয় সেখানে কিন্তু টিউমার, ক্যান্সার, নানা রকম রোগের সৃষ্টি করা হয়। তাই কোষ চক্রের মাধ্যমেই কিন্তু কোষের বিভাজন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হয় এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি এবং ক্ষয়পূরণ হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবে এবং তারপর বইগুলো পড়বে, তাহলে সহজেই এই টপিকটা বুঝতে পারবে। এর পরবর্তী টপিক তোমাদের মাইটোসিস বিভাজন সম্পর্কে দেবো, সেটা আর কিছুদিন পরেই তোমাদেরকে দেবো। তার আগে এই অংশটি ভালো করে পড়ো, এই অংশটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।